একজন ছাত্রনেতা যিনি সোভিয়েত শাসনের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, একজন প্রধানমন্ত্রী যিনি ১৬ বছর ধরে পুরো দেশের শাসন করেছেন, আর সবশেষে এক নির্বাচনে সব হারিয়ে তিনি বিদায় নিলেন। আজকের ভিডিওতে আমরা জানব ভিক্টর অরবান কিভাবে ক্ষমতায় এলেন আর কিভাবে তার পতন হলো। ভিক্টর অরবান জন্মগ্রহণ করেন ১৯৬৩ সালে হাঙ্গেরিতে। ছাত্র জীবন থেকেই তিনি ছিলেন রাজনৈতিকভাবে সক্রিয়। ১৯৮৮ সালে তিনি তৈরি করেন একটি দল, ফিদেজ, ফেডারেশন অফ ইয়ং ডেমোক্রেটস। দলটা ছিল একদমই অ্যান্টি কমিউনিস্ট। ১৯৮৯ সালে তিনি এক ঐতিহাসিক বক্তৃতা দেন, সোভিয়েত সেনা হাঙ্গেরি থেকে চলে যাও এবং দেশে হোক মুক্ত নির্বাচন। এই বক্তৃতাই তাকে জাতীয় পরিচিতি এনে দেয়। ১৯৯০-এর দশকে ভিক্টর অরবান তার দলকে ধীরে ধীরে ডানপন্থীর দিকে নিয়ে যায়। ১৯৯৮ সালে হাঙ্গেরির সাধারণ নির্বাচনে তার দল জিতে যায় এবং তিনিই হন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। এটাই তার প্রথম ক্ষমতায় আসা। কিন্তু ক্ষমতা চিরস্থায়ী নয়। ২০০২ সালে তিনি নির্বাচনে হেরে যান, এমনকি ২০০৬ সালের নির্বাচনেও তিনি হেরে যান। কিন্তু তিনি হাল ছাড়েননি। দেশের তখন অর্থনৈতিক সংকট, স্বজনপোষণ, দুর্নীতি, মানুষ নতুন স্বচ্ছ নেতৃত্ব চাইছে। ২০১০ সালের নির্বাচনে অরবান আবার ক্ষমতায় ফিরে আসেন এবং এবার তার দল ফিদেজ বড় ব্যবধানে জিতে আসে। শুধু জিতেন তা নয়, হাঙ্গেরির ইলেকটোরাল সিস্টেমে অরবানের দল সুপার মেজরিটি পায়। অরবানের দল ফিদেজ পেয়েছিল প্রায় ৫৩% ভোট আর আসন পেয়েছিল 2/3 মেজরিটি। কারণ বিরোধী দলগুলো ছিল বিভক্ত। গ্রামীণ এলাকায় অরবানের দলের শক্তিশালী প্রভাব ছিল। তারা পার্লামেন্টে এমন ক্ষমতা পায়, সংবিধান পরিবর্তনের ক্ষমতা রাখে। ২০১০ সাল থেকে শুরু হয় অরবানের সবচেয়ে শক্তিশালী যুগ। তার দল পায় পার্লামেন্টে সুপার মেজরিটি পাওয়ার। সেই ক্ষমতার বলে দেশের একের পর এক সংবিধান পরিবর্তন করতে থাকে। বিচার ব্যবস্থা থেকে মিডিয়া, সব কিছুতেই প্রভাব বাড়ায় অরবান। দেশে জনগণের সামনে তার কারনামা বা ব্যর্থতা ঢাকতে সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ নিল সে। যে কোনো দেশের ক্ষেত্রে একটা স্তম্ভ হলো মিডিয়া। এই মিডিয়া সংস্থাগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখতে শুরু করলো। ২০১০-এ নতুন মিডিয়া আইন তৈরি করে ভিক্টর অরবান সরকার। দেশের সকল মিডিয়া সংস্থাগুলোকে নিয়ন্ত্রণে আনতে এই সরকার একটি সংস্থা তৈরি করে, যার নাম মিডিয়া কাউন্সিল। এই মিডিয়া কাউন্সিলের সদস্যরাও আবার অরবানের সরকারপন্থী। ফলে সরকারের নিয়ন্ত্রণে চলে আসে সকল মিডিয়া সংস্থাগুলো। যারা সরকার বিরোধী কথা প্রচার করবে তাদের সরকারি অ্যাড দেওয়া হয় না। এমনকি সরকার বিরোধী মিডিয়াগুলোকে জরিমানা করা থেকে তাদের লাইসেন্স বাতিল করার মতো পদক্ষেপ নিতে লাগলো অরবান সরকারের এই মিডিয়া কাউন্সিল সংস্থা। পুরো মিডিয়া কন্টেন্ট নিয়ন্ত্রণ করতে লাগলো দেশটির মিডিয়া কাউন্সিল। এমনকি প্রাইভেট মিডিয়াগুলো দখল নিতে লাগলো অরবানের ঘনিষ্ঠ ব্যবসায়ীরা। তারা বিভিন্নভাবে ধাপচাপ দিয়ে বড় বড় সংবাদ মাধ্যমকে কিনে নিতে লাগলো। একসময় সরকারের মদতে শতাধিক মিডিয়া একত্রে এসে কেসমা নামে একটি ফাউন্ডেশন তৈরি করে। এরা পুরো সরকারপন্থী মিডিয়া। সরকার শুধুমাত্র নিজেদের সমর্থক মিডিয়াগুলোকে সরকারি বিজ্ঞাপন দিত। ফলে বিরোধী মিডিয়া সংস্থাগুলো অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল। ফলে দেশের টিভি, রেডিও থেকে পত্রিকা, অধিকাংশই মিডিয়া সংস্থাগুলো সরকারের নিয়ন্ত্রিত ন্যারেটিভ প্রচার করতে শুরু করলো। অরবান শুধু এখানেই থেমে থাকেননি। একটা দেশের মানুষের শেষ আশ্রয়স্থল হলো বিচার ব্যবস্থা। এবার সেই বিচার ব্যবস্থাও নিয়ন্ত্রণে নিল। ২০১১ সালে অরবান সরকার দেশে নতুন সংবিধান আনে, নাম ফান্ডামেন্টাল ল অফ হাঙ্গেরি। এর মাধ্যমে দেশের সংবিধানে বড় পরিবর্তন আনে। পুরনো কমিউনিস্ট যুগের সংবিধান বাদ দিয়ে নতুন জাতীয়তাবাদী ধাঁচের সংবিধান তৈরি করে। এই নতুন সংবিধান দেশের সমূহ কোর্টের ক্ষমতা কমিয়ে দেয়। বাজেট সংক্রান্ত বিষয়ে আদালত হস্তক্ষেপ করতে পারবে না। সরকারি কর্মচারীরা প্রকাশ্যে সরকারের সমালোচনা বা ত্রুটি মিডিয়ার সামনে তুলে ধরতে পারবে না। বিচারকদের বয়স কমিয়ে দেওয়া হয়।
এবং জোর করে অনেক সিনিয়র বিচারককে অবসরে পাঠিয়ে দেওয়া হয়, আর সেই সব ফাঁকা আসনে নিজেদের পেটুয়া লোকদের বসানো হয়। এখানেই থেমে থাকেননি আরবান। দেশের পুরো বিচার ব্যবস্থা নিজের নিয়ন্ত্রণে আনতে ন্যাশনাল জুডিশিয়াল সংস্থা তৈরি করে। এর প্রধান করা হয়েছিল আরবানের ঘনিষ্ঠ ব্যক্তিকে, আর তার হাতেই ক্ষমতা চলে আসে বিচারক নিয়োগ থেকে তাদের ট্রান্সফারের। এরপর আরবান সরকার দেশের গুরুত্বপূর্ণ আইন কার্ডিনাল ল পাশ করে। এই আইনে বলা হয়েছে ভবিষ্যতে এই সব পরিবর্তন করতে হলে, অর্থাৎ এতদিন আরবান সংবিধানের পরিবর্তন করে যা করে দিয়েছে তার পরিবর্তন করতে হলে 2/3 মেজরিটি নিয়েই করতে হবে। অনেকেই বলেন তিনি লিবারেল ডেমোক্রেসি তৈরি করেছিলেন, অর্থাৎ গণতন্ত্রের ভেতরেই নিয়ন্ত্রণমূলক শাসন। কিন্তু সময়ের সাথে সাথে হাঙ্গেরিতে সমস্যা বাড়তে থাকে। অর্থনৈতিক চাপ, মূল্য বৃদ্ধি, স্বাস্থ্য খাতের দুরবস্থা, দুর্নীতি থেকে স্বজন পোষণের অভিযোগ, অপশাসন, এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সাথে সংঘাত। ধীরে ধীরে জনগণের মধ্যে অসন্তোষ জমতে থাকে। ঠিক তখনই সামনে আসেন পিটার ম্যাগিয়ার। তিনি ছিলেন আরবানের দলের একজন সদস্য। তিনি প্রথম দুর্নীতির অভিযোগ তুলে বিরোধিতা করতে শুরু করেন। পরে তিনি আরবানের বিরুদ্ধে শক্তিশালী জনসমর্থন তৈরি করেন এবং পুরো বিরোধী ভোট একত্রিত করেন। এই বছর অর্থাৎ 2026 সালের নির্বাচনে আরবানের জন্য ছিল সবচেয়ে বড় ধাক্কা। তার দল ভয়াবহভাবে হেরে যায়। পিটার ম্যাগিয়ারের দল ল্যান্ডস্লাইড ভিক্টরি পায়। ফলে 16 বছরের আরবান শাসনের অবসান ঘটে। একজন ছাত্রনেতা থেকে 16 বছরের শাসক, আর তারপর এক নির্বাচনে পতন। এটাই ভিক্টরি আরবানের জীবনের গল্প। এটা শুধু একজন নেতার গল্প নয়, এটা দেখার বিষয় ক্ষমতা যত শক্তিশালী হোক না কেন, জনগণের সিদ্ধান্তই শেষ কথা। তবে আমাদের দেশে এমন শাসন হচ্ছে না। আপনি কি মনে করেন? কমেন্টে লিখুন আপনার মতামত। আর এমনই রাজনৈতিক গল্প জানতে ফলো করুন ইয়োর ভয়েস।